Welcome to Party Street. আজকে আমরা আলোচনা করতে চলেছি ইউরোপে মুদ্রণ বিপ্লব, যেটা পঞ্চদশ শতাব্দীতে শুরু হচ্ছে। আসলে ইউরোপে পঞ্চদশ শতাব্দীতে বিভিন্ন ধরনের পরিবর্তন আসতে শুরু করেছিল, যে পরিবর্তনগুলো ইউরোপকে এক নতুন যুগে উত্তীর্ণ করেছিল, এরকমটা আমরা বলতে পারি। একদিকে যেমন নবজাগরণ, তার পাশাপাশি নবজাগরণের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের বিজ্ঞান প্রযুক্তির আবিষ্কারের দিকে ইউরোপ এগোচ্ছে, এবং পাশাপাশি সেই আবিষ্কারগুলোকে সমগ্র ইউরোপ তথা বিশ্বে যাতে ছড়িয়ে দেওয়া যায়, সেক্ষেত্রে মুদ্রণ বিপ্লব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছিল। এর আগে পর্যন্ত ইউরোপ সমস্ত ধরনের প্রযুক্তি অনেক ক্ষেত্রেই এশিয়া থেকে আমদানি করত, কিন্তু এমন একটা সময় এলো পঞ্চদশ শতাব্দীতে, এই আবিষ্কারগুলো ইউরোপকে অত্যন্ত সাহায্য করলো, যাতে করে সে কিনা তার নিজের প্রযুক্তির ওপরে নির্ভর করে এগিয়ে যেতে পারে এবং সেই প্রযুক্তিকে দরকার হলে সে বিশ্বের কাছে তুলে ধরতে পারে বা বিশ্বকে উপহার প্রদান করতে পারে। সুতরাং এরকম একটা পরিস্থিতিতে ইউরোপে মুদ্রণ বিপ্লব ঘটছে, যে মুদ্রণ বিপ্লব সমগ্র ইউরোপ জুড়ে বিভিন্ন ধরনের ধ্যান ধারণা ছড়িয়ে দিতে, বলা যেতে পারে দ্রুত ছড়িয়ে দিতে সাহায্য করছে। কিভাবে এই মুদ্রণ বিপ্লব হলো সেটা আমরা দুটো পার্টে আলোচনা করব। একটা হচ্ছে মুদ্রণ বিপ্লব বলতে আমরা কি বুঝি, কি কি ধরনের প্রযুক্তিগত উন্নয়ন হয়েছিল সেটা দেখব, এবং তার সঙ্গে সঙ্গে আমরা আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে যে কিভাবে এই মুদ্রণ বিপ্লব ইউরোপের সমাজ এবং সংস্কৃতিকে প্রভাবিত করেছিল, বা এক কথায় বলা যেতে পারে যে মুদ্রণ শিল্পের যে প্রসার ঘটছে তার কি ফলাফল হয়েছিল। চলে আসি আজকের আলোচনায়। ইউরোপে মুদ্রণ বিপ্লব। ইউরোপের এই যে মুদ্রণ বিপ্লব, সেই মুদ্রণ বিপ্লব নিয়ে বহু আলোচনা হয়েছে। কিভাবে এই মুদ্রণ শিল্পে পরিবর্তন আসছে সেটা আমরা এখন দেখব। দ্য ফাউন্ডেশনস অফ আর্লি মডার্ন ইউরোপ, এই বইটি আমাদের অনেকের কাছেই ভীষণ পরিচিত, যেটার লেখক হচ্ছেন E.F. রাইস এবং অ্যান্টনি ক্র্যাপটন। তারা বলছেন যে 1500 খ্রিস্টাব্দের পূর্বে ইউরোপ বিজ্ঞান ও প্রযুক্তির ধারণা ও কৌশল আমদানি করত, যেটা আমি একটু আগেই বলছিলাম। কিন্তু 1500-র পর এমন একটা পরিস্থিতি হলো যে ইউরোপীয়রা তাদের সংস্কৃতি রপ্তানি করতে শুরু করেছিল, এবং এই পরিবর্তনের সময় মুদ্রণ যন্ত্রের আবিষ্কার একটি গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ মুদ্রণ যন্ত্রকে তারা ব্যবহার করতে শুরু করেছিল তাদের যে জ্ঞান চর্চা সেটার সম্প্রসারণের ক্ষেত্রে। আমাদের একটা প্রচলিত ধারণা রয়েছে যে মুদ্রণের আবিষ্কার করেছিলেন জোহান গুটেনবার্গ, তিনি কিনা প্রথম প্রিন্টিং প্রেস তৈরি করছেন। কিন্তু এই যে গুটেনবার্গ সম্পর্কে ধারণাটি, সেটি ঠিক নয়, কারণ কোনো একজন ব্যক্তির মস্তিষ্ক প্রসূত আবিষ্কার এটা কিন্তু ছিল না। কি ঘটছে? এটি কোনো আকস্মিক ঘটনাও নয়, এটি ছিল দীর্ঘদিন ধরে চলে আসা একটি সামাজিক আবিষ্কার। কেন সামাজিক আবিষ্কার সেটা আমরা বুঝবার চেষ্টা করব, কেন এটাকে সামাজিক আবিষ্কার আমরা বলছি। আমরা দেখতে পাচ্ছি যে 8ম শতাব্দীতে চীনে জাইলোগ্রাফি এবং ব্লক প্রিন্টিং এর সূচনা হয়েছিল। সেটা কি জিনিস আমরা দেখব। সেখানে তখন কিন্তু কাগজের আবিষ্কারও হয়ে গিয়েছিল। কাঠের ব্লক তৈরি করা হচ্ছে। আমরা যে স্ক্রিনে যেরকম ব্লক দেখতে পাচ্ছি, বা এখনো পর্যন্ত যে ধরনের রাবার স্ট্যাম্প তৈরি হয়, একটা উল্টো ইমেজ, সেটা কাঠের ব্লকে খোদাই করা হচ্ছে। তারপর যদি সেটাকে আমি ছাপ দিই কোনো কিছুর উপরে, ধরা যাক সেটা কাগজ, তাহলে একটা সোজা প্রতিচ্ছবি আমরা পাবো, যেটাই হচ্ছে প্রিন্টিং। সো দ্যাট ওয়াজ দ্য কনসেপ্ট, যেখানে এরকম ধরনের কাঠের ব্লক আমরা দেখতে পাচ্ছি। এবং এইটাকে একটা উদাহরণ দিচ্ছি সেই সময়কার একটা ছাপা বই, যার যে এখানে আমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছি তার ডান দিকের অংশটা, সেখানে আমরা অরিজিনাল ব্লকটা দেখতে পাচ্ছি, যেটা বাম দিকের অংশে ছাপা হয়েছে, একটা ছাপ পড়েছে, এবং এইভাবেই প্রিন্টিং শুরু হলো। এটাই হচ্ছে ব্লক প্রিন্টিং।
1250 থেকে 1350 খ্রিস্টাব্দের মধ্যবর্তীকালে চীন দেশের সঙ্গে নানাভাবে যোগসূত্র তৈরি হয়েছিল ইউরোপের। আমরা ম্যাপে দেখতে পাচ্ছি যে লাল রঙের যে অংশটি সেটি চীন দেশ, আর তার বাম দিকে যেখানে আমরা দেখতে পাচ্ছি ইউরোপীয় ভূখণ্ডকে চিহ্নিত করা হয়েছে। এবং এই যে যোগাযোগের সূত্রটা তৈরি হচ্ছে, এই যোগাযোগের সূত্রটার মূল যে চাবিকাঠিটা সেটা কিন্তু ছিল আরব বণিকদের হাতে। সুতরাং আরব বণিকরা ছিল মধ্যস্থতাকারী, অর্থাৎ চীন থেকে যে কারণে আরব বণিকদের হাত ধরে এই যে প্রযুক্তি সেটা ইউরোপে চলে এসেছিল। আমরা তারপরে দেখতে পাচ্ছি যে শুরু হয়েছিল ইউরোপেও কাঠের ফলকে ছবি ছাপানো এবং ছবিওয়ালা তাসের ব্যবহার, যেটাকে আমরা ইংরেজিতে বলি প্লেইং কার্ডস। এই ধরনের কাঠের ব্লক তৈরি করা হচ্ছে এবং কাঠের ব্লক থেকে সেই ছবি ছাপা হচ্ছে। ইউরোপেও কিন্তু ধীরে ধীরে কাগজের প্রচলন শুরু হয়ে গেল। সুতরাং চলে এলো ব্লক প্রিন্টিং এবং তার সঙ্গে সঙ্গে কাগজ তৈরির কৌশল, যেটা মোটামুটিভাবে 13 সেঞ্চুরিতে, ত্রয়োদশ শতাব্দীতে চীন দেশ থেকে সেই একইভাবে আরবীয়দের মারফত প্রথমে চলে এলো ইতালিতে, অর্থাৎ আরব বণিকদের মারফতে চলে এলো ইতালিতে, এবং তারপরে এই যে প্রযুক্তি, কাগজ তৈরির কৌশল, সেটা ছড়িয়ে পড়ল ইউরোপের অন্যত্র। সুতরাং মোটামুটি গুটেনবার্গ যখন তার ছাপাখানা তৈরি করছেন, ততদিনে কিন্তু ইউরোপে ব্লক প্রিন্টিং এবং কাগজের ব্যবহার শুরু হয়ে গেছে। তার আগে কি হতো? তার আগে কোনো গ্রন্থকে যদি পেতে হতো তাহলে অরিজিনাল একটা ম্যানুস্ক্রিপ্ট থেকে সেটাকে কপি করতে হতো, অনুলিখন করতে হতো অপর একটা কপি তৈরি করার জন্য, যেটা ছিল বেশ সময় সাপেক্ষ, খরচ সাপেক্ষ। এইগুলো লেখা হচ্ছে ভেড়া বা গরুর ছালের উপর, যাকে বলা হচ্ছে পার্চমেন্ট, বা কখনো কখনো ভেলাম, যেটা হচ্ছে বাছুরের চামড়া থেকে তৈরি করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র বাইবেল, একটা যদি উদাহরণ নিই, যে বাইবেলকে যদি ম্যানুস্ক্রিপ্টটাকে কপি করতে হয়, অনুলিখন করতে হয়, তাহলে 170টা বাছুরের চামড়া বা ভেলাম লাগতো, বা 300টা ভেড়ার ছাল বা পার্চমেন্ট দরকার হচ্ছে, যার ফলে প্রচন্ড কস্টলি। যেখানে কাগজ আসার ফলে ভীষণভাবে জনপ্রিয় হচ্ছে, কারণ কাগজ তুলনায় অনেক সস্তা, এবং এই ধরনের যে সমস্যা, এতটা 170টি বাছুর বা 300টি ভেড়ার ছাল তো দরকার হচ্ছে না, যে কারণে কাগজের প্রয়োজনীয়তা ভীষণভাবে অনুভূত হচ্ছে এবং কাগজ জনপ্রিয় হচ্ছে। কাগজ ছাড়া প্রয়োজন ছিল কালি, হরফ এবং ছাপ নেওয়ার যন্ত্রের। অর্থাৎ আমার ছাপতে গেলে কালি লাগবে, এবং ব্লক প্রিন্টিং করে আমি হরফ তৈরি করছি, সেটা একটা সিঙ্গল ব্লক। সেটাকে যদি আমি আলাদা আলাদা অক্ষর তৈরি করি, তাহলে সেই হরফগুলো বা অক্ষরগুলোকে তৈরি করতে হবে, এবং এই যে কাগজের ওপর ব্লকটার ছাপ পড়বে, সেই ছাপটার জন্য একটা ছাপ নেওয়ার যন্ত্রের দরকার হবে। সেটা কিভাবে সলভ করা হচ্ছে? নানা স্থানের নানা পেশার মানুষ নানাভাবে অবদান রাখছে। কিভাবে আমরা দেখতে পাচ্ছি, পঞ্চদশ শতাব্দীর গোড়াতে ফ্লেমীয় শিল্পীরা তেল রং বা তেল কালির ব্যবহার শুরু করেছিল, সেটা কালির চাহিদা মিটিয়ে দিল। এবার রয়ে গেল অন্যান্য চাহিদাগুলো। তার মধ্যে দেখতে পাচ্ছি আমরা এই ধরনের বই ছাপার প্রচেষ্টা চলছে, এবং কালির যে প্রয়োজনীয়তা সেটা মিটিয়ে দিল যেমন ফ্লেমিশ শিল্পীরা, তেমনি ছোট ছোট অক্ষর তৈরি করে ফেললো। আমরা দেখতে পাচ্ছি যে যারা ছোট ছোট শিল্পী বিভিন্ন ধাতুর ওপরে কারুকাজ করত, তারা সূক্ষ্ম কারুকাজ করতে অভ্যস্ত, সুতরাং তাদের কাছে এই ধরনের অক্ষর তৈরি করাটা কোনো ব্যাপার হলো না। এবং আমরা দেখতে পাচ্ছি যে কাগজের কলে ভিজে কাপড় থেকে জল বের করার জন্য যে চাপ দেওয়ার যন্ত্র, সেই যন্ত্রটাকেই মূলধন করে, সেই যন্ত্রটাকেই কাজে লাগিয়ে মুদ্রণের ক্ষেত্রেও প্রেসার ক্রিয়েট করা বা ছাপ দেওয়া বা চাপ দেওয়ার একটা যন্ত্র তৈরি করে ফেলা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, সমগ্র ইউরোপ জুড়ে যে অসংখ্য কারিগর যারা সূক্ষ্ম ছবি আঁকতেন, তারা এই ধরনের ছোট ছোট ব্লক তৈরি করতেন, নানা বর্ণ খোদাই করতেন। তাদের পক্ষে ধাতব হরফ তৈরি ছিল অত্যন্ত সোজা, কারণ তারা ছোট ছোট মেটালের ওপরে কারুকাজ করে অক্ষর খোদাই করতে পারতেন। তাদের পক্ষে এই ধরনের অক্ষর তৈরি করা ছিল অত্যন্ত সোজা কাজ। সেটা শুরু হয়ে গেল, এবং এইভাবে আমরা সবগুলি পেয়ে গেলাম। এবং আমরা দেখতে পাচ্ছি এই ধরনের মেটাল
অক্ষর তৈরি হলো এবং তার সঙ্গে সঙ্গে সেইগুলোকে আলাদা আলাদা ছোট ছোট বক্সে প্রিজার্ভ করা হলো, এক একটা বক্সে এক একটা অক্ষর, এবং তার সঙ্গে সঙ্গে সেগুলোকে সাজিয়ে একটা কাঠের বক্সের উপরে সাজিয়ে এক একটা করে ছাপার লাইন তৈরি করা হলো। এই ছবিটা দেখলে পরিষ্কার বোঝা যাবে যে আমি এটাকে একটা উদাহরণ হিসেবে ব্যবহার করেছি, যে এখানে দেখো উল্টো ছাপ রয়েছে, উল্টো করে অক্ষরগুলোকে সাজানো রয়েছে। এখানে যেটা দেখা যাচ্ছে, এই যে আমার কার্সারটা যেখানে রয়েছে, এটা নিশ্চয়ই তোমরাও পড়তে পারছো, উল্টো করে ডি লেখা রয়েছে। এখানে দেখো এগুলো বাই লেখা রয়েছে, এইভাবে সব উল্টো করে রয়েছে। এটাকে যখন একটা কাগজের উপরে ছাপ দেওয়া হবে তখন সোজা করে লেখাটা পরিষ্কারভাবে ফুটে উঠবে। এই যে টেকনোলজি, এটাই ছাপার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। তাহলে কি ঘটলো? প্রচলিত শিল্প যেটা ছিল অলরেডি, সেটারই অভিজ্ঞতাকে কাজে লাগানো হচ্ছে, কারিগরি বিদ্যাকে কাজে লাগানো হচ্ছে, বিভিন্ন ভাবনা চিন্তা ধ্যান ধারণাকে কাজে লাগিয়ে রাইস অ্যান্ড গ্রাফটন বলছেন যে একটা ড্রামাটিক ফিউশন, একটা নাটকীয় মিশ্রণ তৈরি করা হচ্ছে, যার ফলশ্রুতি হচ্ছে মুদ্রণ শিল্প। মেইনস শহরে আমরা তিনজনকে পেয়ে যাচ্ছি। একজন হচ্ছেন জোহান গুটেনবার্গ, তারপরের জন হচ্ছেন তার সমকালীন জোহান ফুস্ট এবং তার সমকালীন পিটার শোফার। এই তিনজন মেইনস শহরে মুদ্রণ শিল্পকে এক সুসংগত রূপ দান করছেন। শুরু হয়ে যাচ্ছে ইউরোপে মুদ্রণ। 1455 খ্রিস্টাব্দে গুটেনবার্গ ল্যাটিন ভাষায় প্রথম বাইবেল মুদ্রণ করেছিলেন, যেটাকে আমরা গুটেনবার্গ বাইবেল বলি। অত্যন্ত দুষ্প্রাপ্য একটি গ্রন্থ, সামান্য একটা দুটো কপি হয়তো সারা পৃথিবী জুড়ে রয়েছে। অসামান্য ছিল তার মুদ্রণ, এর যে হরফের সৌন্দর্য, ছাপার কৌশল অপূর্ব সুন্দর। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি তার একটি পেজ, এবং এইভাবে ছাপা হয়েছে, দেখতে অনেকটা ম্যানুস্ক্রিপ্টের মতো, এবং ছোট ছোট অলঙ্করণ করা হয়েছে পাতার পাশের দিকে, এবং তার যে ছাপার কৌশল, হরফের যে সৌন্দর্য, যে পারফেকশন আমাদেরকে বিস্মিত করে দেয়। আমরা দেখতে পাচ্ছি এই গ্রন্থের একটি পাতা। এরপরে আমরা দেখতে পাচ্ছি 1457 খ্রিস্টাব্দের 14ই আগস্ট জোহান ফুস্ট এবং পিটার শোফার লাল এবং কালো কালিতে মুদ্রিত করছেন ওল্ড টেস্টামেন্টের স্তোত্রসার, বা যেটাকে আমরা বলছি ফ্লাম। এই যে স্তোত্রসার, পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা দুটো কালি এখানে ব্যবহার করা হয়েছে, লাল এবং কালো। প্রকাশনার তারিখ সহ এটা প্রথম মুদ্রিত গ্রন্থ। এর আগের যে গ্রন্থটির কথা আমি উল্লেখ করলাম, সেই গ্রন্থে কোনো প্রকাশনার তারিখ উল্লেখ নেই, কিন্তু এই গ্রন্থটিতে পরিষ্কারভাবে প্রকাশনার তারিখ উল্লেখ করা হয়েছে 1457 খ্রিস্টাব্দের 14ই আগস্ট। আমরা দেখতে পাচ্ছি কি পরিষ্কারভাবে পাতার প্রথম অক্ষর, যেটা অত্যন্ত কারুকার্য শোভিত, লাল কালিতে রাখা হয়েছে, এবং তার মাঝে মাঝে কালো কালির কারুকার্য, এবং মার্জিনেও রয়েছে কারুকার্য। এই মার্জিন বরাবর কারুকার্য রয়েছে, এবং অক্ষরের মাঝে মাঝেও কারুকার্য, অক্ষরের ভিতরেও অসম্ভব সুন্দর কারুকার্য রয়েছে। এটাই ছিল জোহান ফুস্টের ইসলাম। এবং এর পাশাপাশি হাতের লেখা বই বা ম্যানুস্ক্রিপ্টের সঙ্গে এর প্রচুর মিল পাওয়া যায়। আসলে তারা ম্যানুস্ক্রিপ্টটাকেই বা পাণ্ডুলিপিটাকেই অনুকরণ করতে চেয়েছিলেন। তারা চেয়েছিলেন যে যেটা তৈরি হবে সেটা যেন ম্যানুস্ক্রিপ্টের মতোই দেখতে হয়। এটা যে একটা আলাদা আবিষ্কার, এই তিনজন মানুষ সেটা বুঝতে পারেননি। গুটেনবার্গ এবং তার সমকালীন মুদ্রকরা সেই কারণে দাবি করেছিলেন যে তারা যে আবিষ্কারটা করেছেন সেটি হলো দ্য আর্ট অফ রাইটিং আর্টিফিশিয়ালি উইদাউট পেন, অর্থাৎ পেন ছাড়া কৃত্রিমভাবে লেখার কৌশল যেন আবিষ্কার করেছেন তারা। খেয়াল করে রাখতে হবে, এখানে প্রিন্টিং শব্দটাই ব্যবহার করা হচ্ছে না, এখানে যে শব্দটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে রাইটিং, অর্থাৎ ইট ইজ অ্যান আর্টিফিশিয়াল রাইটিং। যেন কৃত্রিমভাবে লেখার কৌশল আবিষ্কার করা হয়েছে, পেন ছাড়া লেখার কৌশল তারা এটাকে আবিষ্কার করেছেন। সুতরাং তারা মনে করছিলেন যে এর দ্বারা বহু মানুষের কাছে বই পৌঁছে দেওয়া যেতে পারে, এবং তারা বুঝতেই পারেননি যে প্রাথমিক পর্বে তারা কি ভয়ঙ্কর, কি অসম্ভব গুরুত্বপূর্ণ আবিষ্কার করে ফেলেছিলেন। প্রথমে প্রাথমিক পর্বের মুদ্রকরা পাণ্ডুলিপির সঙ্গেই যে কারণে সাদৃশ্য রাখার চেষ্টা করেছিলেন, এবং তারা নিজেরাই এই গুরুত্বটাকে উপলব্ধি করতে পারেননি, এবং সংস্কৃতির কেন্দ্রস্থল ইতালি থেকে বহু দূরে, প্রধানত যাজকদের ধারণা যেখানে অত্যন্ত প্রবল,
সেই যাজকীয় ধারণার বাতাবরণের মধ্যেই মুদ্রণের প্রাথমিক কাজটি হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রথম দিকে যা যা ছাপা হচ্ছে সেগুলো সব কিন্তু ধর্মের সঙ্গে সম্পর্কিত, তারা কিন্তু প্রত্যেকটাই ধর্মের সঙ্গেই একেবারে সম্পৃক্ত হয়ে আছে। ধর্মীয় জগতের মানুষেরাই মুদ্রণকে নিয়ন্ত্রণ করছে, যে কারণে সব থেকে বেশি ছাপা হচ্ছে ইন্ডালজেন্স ফর্ম বা পিটার শোফারের যে প্রকাশনার তালিকা, সেই তালিকা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে প্রথম দিকের যে উল্লেখযোগ্য গ্রন্থগুলো পাওয়া যাচ্ছে সমস্ত ধর্মীয় গ্রন্থই রয়েছে, যেমন সেন্ট টমাস অ্যাকুইনাসের প্রবন্ধ, সন্ন্যাসীর জীবন, বাইবেলের উপর বিভিন্ন টিকা গ্রন্থ ইত্যাদি প্রভৃতি। কিন্তু মনে রাখতে হবে এই যে একটা সেকুলারের দিকে তখন ঝোঁকটা নেই, শুধুমাত্র ধর্মীয় নিয়ন্ত্রণের মধ্যে ছাপার কাজটা সম্পন্ন হচ্ছে, এই অবস্থা কিন্তু দীর্ঘদিন থাকেনি। ধীরে ধীরে কিন্তু পরিস্থিতির পরিবর্তিত হতে শুরু করেছিল। প্রথম দিকে যেটা দেখছি খুব ছোট কয়েকটি ছাপাখানা তৈরি হচ্ছে, কিন্তু সেই ছাপাখানাগুলো সমগ্র ইউরোপের নানা স্থানে ছড়িয়েছিল। প্রথম দিকের যে ছাপাখানাগুলো আমরা পাচ্ছি সেগুলোর লোকেশন যদি আমরা ট্রেস করি, মোটামুটি 1500 খ্রিস্টাব্দ নাগাদ আমরা যে যে জায়গায় পাচ্ছি, একটা হচ্ছে মেইনস শহর যেখানে শুরু হচ্ছে, এর সঙ্গে সঙ্গে স্ট্রাসবুর্গ, এর সঙ্গে সঙ্গে অক্সবার্গ, ভেনিস, এর সঙ্গে সঙ্গে রোম। এই 5টা শহর, আরো কিছু কিছু শহরে হয়েছিল, সেখানে হচ্ছে, এবং আস্তে আস্তে ঝুঁকি নিয়ে মূলধন বিনিয়োগ করা শুরু হয়ে যাচ্ছে এবং এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে বই ছাপা হচ্ছে মানে নিশ্চয়ই তার পাঠকও পাওয়া যাচ্ছে। পাঠকদের চাহিদা ছাড়া বই ছাপা হতে পারে না। এরপর আমরা কি দেখছি? নগরে বসবাসকারী ব্যবসায়ী, কারিগর, আইনজীবী, প্রশাসনিক ব্যক্তি, চিকিৎসক, শিক্ষক সকলেই বই পড়তে চাইছেন। যাজক এবং অভিজাত শ্রেণী ক্রমাগত শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে সচেতন হচ্ছে, তাদের মধ্যেও শিক্ষার প্রসার ঘটছে, সাধারণ মানুষের মধ্যেও শিক্ষার প্রসার ঘটছে। এবং দেখা যাচ্ছে যে যদি জীবিকা নির্বাহ করতে হয়, নিজেদের সমাজে মেলামেশা করতে হয়, সরকারি দপ্তরে ঠিকঠাক কাজ করতে হয়, ব্যবসা চালাতে হয়, তাহলে লেখাপড়ার দরকার। এবং যেহেতু এখন বই অ্যাভেলেবল, তাই লেখাপড়া করতে গিয়ে প্রত্যেকেই কিন্তু বই কিনছেন। বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারাও বই কিনতে শুরু করছে, তাদের মধ্যেও বইয়ের প্রবল চাহিদা শুরু হচ্ছে এবং সেকুলার জ্ঞান চর্চার বিস্তার মুদ্রণ শিল্পকে ছড়িয়ে দিচ্ছে। অর্থাৎ এই যে শিক্ষা জগৎ, এটা তো ধর্মজগতের বাইরে, সেখানে যে জ্ঞান চর্চা সেটা কিন্তু শুধু ধর্মগ্রন্থর চর্চা নয়, যে কারণে অন্যান্য গ্রন্থ, সেকুলার যে গ্রন্থগুলো, সেগুলোও কিন্তু ধীরে ধীরে ছাপা হচ্ছে। বিশেষ করে ল্যাটিন এবং অন্যান্য ভাষাতে বইয়ের প্রবল চাহিদা এবং পরবর্তী কয়েক শতাব্দীতে মুদ্রণ শিল্পের দ্রুত প্রসার ঘটছে এবং প্রচণ্ড হারে প্রসারিত হচ্ছে। আমরা যদি এই গ্রাফটা দেখি তাহলে আমরা দেখব যে 15th সেঞ্চুরিতে যে জায়গায় মুদ্রণ শিল্প দাঁড়িয়ে আছে সেটা অত্যন্ত দ্রুত 16th, 17th এবং 18th সেঞ্চুরিতে বাড়ছে। নাম্বার অফ কপিজ, কতগুলো প্রিন্ট হয়েছে তার একটা পরিষ্কার চিত্র আমরা বাম দিকে পাচ্ছি এবং গ্রাফটা কি দ্রুত হারে বেড়েছে, লাফিয়ে লাফিয়ে বেড়েছে, সেটা আমরা দেখলেই, এক নজর দেখলেই কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারব। পঞ্চদশ শতাব্দীতে শিক্ষার মানের হয়তো কখনো কখনো অবনতি ঘটেছিল, কিন্তু এটা ঠিক যে শিক্ষিত মানুষের সংখ্যা কিন্তু বাড়তে শুরু করেছিল। অর্থাৎ এডুকেশনাল স্ট্যান্ডার্ড কমছে, কিন্তু নাম্বার অফ পিপল যারা এডুকেটেড তাদের সংখ্যা বাড়ছে। পেশাগত নয়, সময় কাটানোর জন্য মানুষের মধ্যে একটা বই পড়ার অভ্যাস শুরু হচ্ছে। স্টিফেন ওজমেন্ট বলে একজন প্রখ্যাত ঐতিহাসিক, তিনি বলছেন যে দিস ওয়াজ আ পিরিয়ড অফ এক্সপ্যান্ডিং লে এডুকেশন। এক্সপ্যান্ডিং লে এডুকেশনের কাল, এক্সপ্যান্ডিং লে এডুকেশন, মাস এডুকেশন, সাধারণ শিক্ষা, সেটা বাড়ছে, এক্সপ্যান্ড করছে এবং নতুন বিদ্যালয় তৈরি হচ্ছে, বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে, মহাবিদ্যালয় তৈরি হচ্ছে। পঞ্চদশ শতাব্দীতে আমরা দেখতে পাচ্ছি এই প্রত্যেকটাই ঘটছে। 1300 থেকে 1500 খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ছে, ছিল 20টা, বেড়ে হচ্ছে 70টা এবং তার পাশাপাশি মহাবিদ্যালয়ের সংখ্যাও কিন্তু নানা দেশে যথেষ্ট বেশি, সেই যুগের তুলনায় এটা বেশি। কিরকম আমরা দেখি, ফ্রান্সে মহাবিদ্যালয় বা কলেজ ছিল 63টি, ইংল্যান্ডে 21টি, ইতালিতে 16টি এবং জার্মানিতেও
16টি। অর্থাৎ ইউরোপে কিন্তু কলেজের সংখ্যা বা মহাবিদ্যালয়ের সংখ্যাও বাড়ছে। কৃষকরা দীর্ঘদিন নিরক্ষর থাকলেও ইউরোপে মোট শিক্ষিতের হার পঞ্চদশ শতাব্দীতে অবশ্যই বাড়ছে। কেন না, সেখানে শুধু অভিজাত যাজক নয়, সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষও কিন্তু লেখাপড়া শিখতে চাইছে এবং তারা আস্তে আস্তে শিক্ষিত হচ্ছে। এবং যত শিক্ষিতের সংখ্যা বাড়বে, এই ক্রমবর্ধমান চাহিদাকে লিখে নকল করে মেটানো সম্ভব নয়, তাই প্রিন্টিংয়ের দরকার হয়ে পড়েছিল। সুতরাং এখানে কিন্তু নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। প্রয়োজনীয়তাই আবিষ্কারের অনুপ্রেরণা জুগিয়েছিল এবং মুদ্রিত বইয়ের বিরোধিতাও যে একবারে হয়নি তা নয়, কোনো কোনো সময়ে মুদ্রণের বিরোধিতাও করা হয়েছিল, শিল্প বিপ্লবেও যেমন করা হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে যে মুদ্রিত বই দামে অত্যন্ত সস্তা, উন্নত মানের, সুতরাং তার বিরোধিতা করে তাকে আটকানো যায়নি। দিনে দিনে মুদ্রিত গ্রন্থের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছিল। এই তালিকায় যেগুলো আমরা পাচ্ছি, বাইবেল, যাজকদের ম্যানুয়াল, বিশ্বকোষ, বীরগাথা থেকে শুরু করে ব্যাকরণ, গণিত, জ্যোতিষ, চিকিৎসা, আইন, আঞ্চলিক ও বিশ্ব ইতিহাস, ধ্রুপদী সাহিত্য, এই সমস্ত কিছু 1475 থেকে 1517 মধ্যে কেবল প্যারিসেই ল্যাটিন বাইবেলের 16টা এডিশন বা সংস্করণ ছাপা হচ্ছে। 1520 মধ্যে সমগ্র ইউরোপে এই সংস্করণের সংখ্যা হয়ে যাচ্ছে 60টি। অর্থাৎ কি হারে বাড়ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এইভাবেই মুদ্রণ বিপ্লবের সঙ্গে নবজাগরণের স্পর্শ জড়িত হয়ে যাচ্ছে। 1465-তে দুজন জার্মান মুদ্রক, একজনের নাম কনরাড সিউইনহেম এবং আরেকজন হচ্ছেন আর্নল্ড পানার্ডস, তারা রোমান হরপে ছাপছেন সিসেরোর ওরেটর এবং 2 বৎসর পর অর্থাৎ 1467 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাচ্ছি সেন্ট অগাস্টিনের সিটি অফ গড তারা মুদ্রণ করছেন। এরপর আমরা কি দেখছি, নিকোলাস জেনসন নামে একজন ফরাসি মুদ্রক 1470 থেকে 75 খ্রিস্টাব্দের মধ্যে ভেনিসে রোমান হরফ ব্যবহার করছেন এবং প্রকাশ করছেন ইউসেবিয়াস, ভার্জিল, সিসেরো প্রমুখের গ্রন্থ। এর সঙ্গে সঙ্গে আরো দেখছি আমরা 1501 খ্রিস্টাব্দের মধ্যে একজন ভেনিসীয় মুদ্রক, তার নাম হচ্ছে অ্যালডাস ম্যানুচিয়াস। আমরা বাঁদিকে তার ছবি দেখতে পাচ্ছি। এই অ্যালডাস ম্যানুচিয়াস এবং তার কিছু সহকর্মী, তাদের মধ্যে অন্যতম ছিলেন ফ্রান্সিসকো গ্রিফো, তারা ইটালিক্স হরফ আবিষ্কার করছেন। এই প্রথম 1501 খ্রিস্টাব্দে ইটালিক্স হরফের আবিষ্কার আমরা লক্ষ্য করতে পারছি। 16শ শতাব্দীর প্রথম কয়েক দশকে তিনি এবং অন্যান্য মুদ্রকরা প্রধানত গ্রিক, ল্যাটিন ও রোমান ভাষায় প্রচুর ধ্রুপদী গ্রন্থ মুদ্রিত করছেন। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, অত্যন্ত দ্রুত ফ্রান্স, নেদারল্যান্ড, স্পেন, ইংল্যান্ড, পোল্যান্ড, হাঙ্গেরি, ডেনমার্ক, সুইডেন, এই সমস্ত দেশে ছাপাখানা তৈরি হয়ে গিয়েছিল। এখানে স্ক্রিনে আমরা যে ম্যাপটা দেখতে পাচ্ছি সেটা পুরো প্রিন্টিং প্রেস কিভাবে ছড়িয়ে পড়ছে তার ম্যাপ, এবং সেখানে বিভিন্ন সিটিতে কিভাবে প্রিন্টিং প্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল তার তারিখ সহ ম্যাপটি দেওয়া হয়েছে, যেখান থেকে আমরা একটা সুস্পষ্ট ধারণা করতে পারবো। জার্মানিতে আমরা তার একটা ঘন সন্নিবেশ দেখতে পাচ্ছি, ফ্রান্সে দেখতে পাচ্ছি, নেদারল্যান্ড, স্পেনে দেখতে পাচ্ছি, এবং আরো অন্যান্য দেশে তুলনায় কম হলেও আমরা দেখতে পাচ্ছি, এবং সেখানে ছাপাখানা কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে। তার মানে সমগ্র ইউরোপে এটা ছড়িয়ে পড়ছে। এই যে মুদ্রণ শিল্প প্রসারিত হচ্ছে, তার ফলাফল কি হচ্ছে সেইটা আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব। মুদ্রণ যন্ত্র আবিষ্কারের অনেক আগে থেকেই পাণ্ডুলিপি যারা সংগ্রহ করতেন বা বইয়ের কপি তৈরি করতেন, তারা তাদের একটা নিজস্ব কালেকশন তৈরি করেছিলেন, একটা বইয়ের সম্ভার তৈরি করেছিলেন। এই যে কালেকশন অফ বুকস, সেখান থেকে অর্ডার অনুযায়ী, প্রয়োজন অনুসারে কোনো বইয়ের যে পাণ্ডুলিপি তার প্রতিলিপি তৈরি করে তারা চাহিদা মতো বিক্রি করতেন। তার মানে এইভাবে যে একটা কালেকশন তৈরি হলো, এই ধরনের বুক কালেক্টররা ইউরোপে প্রধানত বইয়ের যোগান দিতেন। সেরকমই আমরা একজনকে দেখতে পাচ্ছি, তার নাম হচ্ছে ভেসপাসিয়ানো দি বিস্তিচি, যার ছবি আমরা দেখতে পাচ্ছি। এই ভেসপাসিয়ানো তিনি ছিলেন একজন বিখ্যাত সংগ্রাহক, এইরকমই একজন বইয়ের কালেক্টর যার সম্ভার ছিল। তিনি
কসিমো দি মেদিচির চাহিদা মতো 20 মাসের মধ্যে এইরকম 200টা পাণ্ডুলিপি তৈরি করেছিলেন। এদের যে দোকান বা এদের যে কালেকশন লাইব্রেরি, সেগুলো ছিল জ্ঞানী গুণীদের আলোচনা স্থল। খুব স্বাভাবিকভাবেই যেখানে বই রয়েছে সেখানে জ্ঞানী গুণীরা উপস্থিত হবেন, এবং এরাই পরবর্তীকালে, যেহেতু এদের কাছে ম্যাক্সিমাম কালেকশন অফ বুকস রয়েছে, এরাই ইনভেস্টমেন্ট করে, এরা যখন দেখছে যে সময়ের পরিবর্তনের সাথে সাথে চাহিদার পরিবর্তন ঘটছে, অন্য ধরনের চাহিদা আসছে, তারাই কিন্তু গ্রন্থের প্রকাশক হিসেবে আত্মপ্রকাশ করছে। তার মানে কি দাঁড়ালো? অর্থাৎ যারা একসময় পাণ্ডুলিপির কালেক্টর ছিলেন, যারা এটার কপি তৈরি করতেন, তারাই এখন মুদ্রিত গ্রন্থের প্রকাশক হিসেবে আত্মপ্রকাশ করছে। প্রাক মুদ্রণ যুগে পণ্ডিতেরা যে সমস্ত পাণ্ডুলিপি ব্যবহার করতেন তার গুণগত মান নির্ভর করত, এটা আমরা বুঝতেই পাচ্ছি, অনুলেখকদের নিষ্ঠা, শিক্ষা ও দক্ষতার উপর। কারণ একটা বই থেকে আরেকটা বইয়ে কপি করা হচ্ছে, যে কপি করার সময় কিন্তু যদি যিনি কপি করছেন যথেষ্ট শিক্ষিত না হন, তার যদি নিষ্ঠা না থাকে, এফিসিয়েন্সি না থাকে, দক্ষতা না থাকে, তিনি কিন্তু ভুল করবেন। তার মানে পাণ্ডুলিপিতে ভুল থেকে যাওয়ার সম্ভাবনা আমরা এড়িয়ে যেতে পারি না, এবং সেই ভুলের সংখ্যা একটা কপি থেকে যখন আরেকটা কপি করা হচ্ছে, একটা কপি থেকেও তো কপি হতে পারে, তখন সেই ভুলের সংখ্যাটা পুনরায় যখন অনুলিখন হচ্ছে, কপি হচ্ছে, বারবার বাড়তে থাকছে, অর্থাৎ ভুলটা কিন্তু মাল্টিপ্লাই হচ্ছে। সেই সময় পাণ্ডুলিপি তার মানে কিন্তু ততটা নির্ভরযোগ্য নয় যতটা বই নির্ভরযোগ্য হতে পারে। এই যে অব্যবস্থা, মুদ্রণ শিল্প কিন্তু এটা দূর করলো। ঐতিহ্যশালী যে কোনো গ্রন্থকে যতটা সম্ভব নিখুঁতভাবে প্রকাশের ব্যবস্থা করা হলো। সমগ্র ইউরোপ জুড়ে পণ্ডিতেরা কোনো একটি বিশেষ গ্রন্থ বা তার অংশ নিয়ে একসঙ্গে কাজ করতে পারছেন। একটা নির্দিষ্ট এডিশন, সেই নির্দিষ্ট এডিশনের একটা নির্দিষ্ট অংশ ফ্রান্সের একজন পণ্ডিত যেভাবে পড়তে পারছেন, জার্মানির একজনও সেভাবে পড়তে পারছেন। তার মানে অতি দ্রুত পণ্ডিতেরা একই গ্রন্থ নিয়ে কাজ করতে পারছেন, এবং যদি সেখানে কোনো ভুল চোখে পড়ে, কোনো সংশোধন চোখে পড়ে, দূরবর্তী কোনো পণ্ডিতকে সঙ্গে সঙ্গে কমিউনিকেট করতে পারছেন, কারণ ছাপার দৌলতে একই গ্রন্থের একই এডিশনের আরেকটি কপি আরেকজন পণ্ডিতের কাছেও রয়েছে। এই প্রক্রিয়া চলছে কিন্তু ঊনবিংশ শতাব্দী পর্যন্ত দীর্ঘ সময়কাল। ইএফ রাইসের যে গ্রন্থটি দিয়ে আমার আলোচনা শুরু করেছিলাম, সেখানে এটার ফলশ্রুতি হিসেবে বলা হচ্ছে, প্রিন্টিং টার্নড ইন্টেলেকচুয়াল ওয়ার্ক অ্যাজ আ হোল ইনটু আ কোঅপারেটিভ ইনস্টেড অফ আ সলিটারি হিউম্যান অ্যাক্টিভিটি। মানেটা কি দাঁড়ালো? প্রিন্টিং এর ফলে জ্ঞান চর্চার জগৎটা সামগ্রিকভাবে একটা সহযোগিতার জগতে পরিণত হলো, বিনিময়ের জগৎ, কোঅপারেটিভ। তার আগে কি ছিল? একটা সলিটারি হিউম্যান অ্যাক্টিভিটি। একজন মানুষ এককভাবে একটা বিষয়ের দিনের পর দিন চর্চা করে যাচ্ছে, কিন্তু এখন প্রিন্টিং সেই বইটাকে ছড়িয়ে দিল, কালেকটিভলি মানুষ সেটাকে নিয়ে চর্চা করতে পারছে বা তাদের মধ্যে মতের আদান প্রদান করতে পারছে। যেমন 16 শতাব্দীর শুরুতেই নিকোলাস কোপারনিকাসের কথা আমরা বলতে পারি, যিনি হেলিওসেন্ট্রিক যে কনসেপ্ট সেটা নিয়ে এসেছিলেন বা সৌরকেন্দ্রিক বিশ্বের ধারণার কথা বলেছিলেন, কিন্তু 1543 পর্যন্ত সেই গ্রন্থ প্রকাশিত হয়নি, তাই এই নিয়ে কোনো কাজও হয়নি। কিন্তু যে মুহূর্তে এটা প্রকাশিত হলো 1543 খ্রিস্টাব্দে, সঙ্গে সঙ্গে জ্ঞানী গুণীরা সম্মিলিতভাবে দ্রুত গবেষণা এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং এইভাবেই গবেষণা রূপান্তরিত হচ্ছে পাবলিক ডায়ালগে। কেন না, আমি একটা মত প্রকাশ করছি, তার প্রেক্ষিতে আরেকজন আরেকটা মত প্রকাশ করছেন, এইভাবে একটা পাবলিক ডায়ালগ তৈরি হচ্ছে। অনেকেই পার্টিসিপেট করছে একই ধরনের গবেষণায়, এবং শিক্ষা এখন আর মুখস্থ বিদ্যা নয়, তাই মনের ওপর চাপ কমতে শুরু করেছিল, এবং প্রিন্টিং অ্যাক্সিলারেটেড দ্য ডিফিউশন অফ ইমেজেস অ্যান্ড আইডিয়াস। অত্যন্ত দ্রুত যে কোনো ধারণা ছড়িয়ে পড়ছে, মত বিনিময় অনেক সহজ হচ্ছে, যেহেতু কানেক্টেড হয়ে যাচ্ছে সমগ্র বিশ্ব। এবং যার ফলে যারা এতদিন ক্লাসে পড়াতেন তারাই ছিলেন সমস্ত জ্ঞানের উৎস, যাদেরকে আমরা ওয়াকিং এনসাইক্লোপিডিয়া বলছি, যারা জীবন্ত বিশ্বকোষ, হেঁটে চলে বেড়ানো বিশ্বকোষ, তারা কিন্তু আস্তে আস্তে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছেন, বই হয়ে উঠছে গুরুত্বপূর্ণ।
মুদ্রণ বিপ্লবের ফলে ল্যাটিন এবং স্থানীয় ভাষায় সাহিত্য সৃষ্টিও বৃদ্ধি পাচ্ছে এবং মানুষ চিন্তার জগৎ উন্মোচন করছে। সূক্ষ্ম বৌদ্ধিক আলোচনার স্থান আরো পোক্ত হচ্ছে। মানবতাবাদী সাহিত্য সেই স্থান গ্রহণ করছে। বহু গ্রন্থের প্রকাশ এবং চিন্তা ও মননশীলতার ক্ষেত্রে অভিজাত ও যাজকদের একচেটিয়া যে অধিকার, এতদিন জ্ঞান চর্চা কারা করত? শুধু অভিজাত এবং যাজকরাই বেশি করত। এখন সাধারণ মানুষও এগিয়ে আসছে জ্ঞান চর্চায়, তারা ব্রতী হচ্ছে এবং সকল মানুষের সামনে সংস্কৃতির দুয়ার উন্মোচিত হয়ে যাচ্ছে। এইভাবে একটা প্রসারণ ঘটছে। মধ্যযুগীয় ছাত্ররা অভিধান বা অন্যান্য প্রয়োজনীয় গ্রন্থ নিজেরা কপি করত, লিখে লিখে তৈরি করত। ক্লাসে অধ্যাপকরা প্রধানত ডিকটেশন দিতেন, শ্রুতিলিখনের মাধ্যমে এগোত। কিন্তু এখন এই ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটে গেল। সমগ্র শিক্ষার জগৎটা পরিবর্তিত হয়ে গেল। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। বৈজ্ঞানিক ও ভৌগোলিক আবিষ্কারের ক্ষেত্রে মুদ্রণ বিপ্লব গভীর প্রভাব ফেলছে। কিরকম না, ভাবের আদান প্রদান, যেটা আমি একটু আগে বোঝালাম, সেটা আরো দ্রুততর হচ্ছে, যার ফলে নতুন আবিষ্কারও দ্রুততর হচ্ছে। বা নতুন কিছু আবিষ্কার হলে আরেকজন কাজ শুরু করছেন তার পরের স্টেজ থেকে, কারণ এই পর্যন্ত তিনি জেনে গেছেন। এরাসমাসের লেখা, মাইকেল অ্যাঞ্জেলোর চিত্রকলা, এই সমস্ত খবর দ্রুত ছড়িয়ে পড়ছে। যে কোনো ভাব, জীববিদ্যার মতো বিষয়ের গ্রন্থ চিত্র শোভিত হচ্ছে, উইথ পিকচার, সেটা ছাপা হচ্ছে। এবং শুরু হয়েছিল মুদ্রিত মানচিত্রের ব্যবহার, যা কিন্তু ভৌগোলিক অভিযানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রোটেস্ট্যান্ট আন্দোলনের উপরেও কিন্তু মুদ্রণ বিপ্লবের প্রভাব পড়েছিল এবং এইভাবেই ছাপাখানা থাকার ফলে ক্যাথলিক মতবাদের বিরোধিতা করা সহজ হয়েছিল, বা ক্যাথলিক বিরোধী ভাবধারাকে খুব দ্রুত ছড়িয়ে দেওয়া সম্ভব হয়েছিল। যেমন 1517 থেকে 20 খ্রিস্টাব্দের মধ্যে ধর্ম সংস্কার তখন চলছে। মার্টিন লুথার 30টির মতো পুস্তিকা প্রকাশ করেছিলেন, যেগুলো দ্রুত ইউরোপে ছড়িয়ে পড়েছিল। যেমন ধর্ম সংস্কারের ক্ষেত্রে ছড়িয়ে পড়েছিল লুথারের বিখ্যাত পুস্তিকা অ্যাড্রেস টু দ্য খ্রিস্টান নোবিলিটি অব জার্মান নেশন। আমরা দেখতে পাচ্ছি বিস্ময়করভাবে 1 বৎসরে তার 16টি সংস্করণ হচ্ছে এবং লক্ষ লক্ষ কপি ইউরোপের বাজারে বিক্রি হচ্ছে। ইংল্যান্ড, ফ্রান্স প্রভৃতি দেশে লুথারের রচনা বিক্রি হচ্ছে সেই সময়ে সমকালে দাঁড়িয়েই প্রায় 3 লক্ষ কপি। বস্তুতপক্ষে পরবর্তীকালে যে এনলাইটেনমেন্টের দুনিয়া আসছে, জ্ঞানোদ্দীপ্তির জগৎ আসছে, মাস এডুকেশনের জগৎ আসছে, তার যে বিকাশ, তার যে প্রসার, তার একটা প্রেক্ষাপট কিন্তু এই সময়ে তৈরি হয়ে যাচ্ছে। এবং যেহেতু এই ধরনের ঘটনা রাষ্ট্রীয় কর্তৃত্ব ও ধর্মীয় গোঁড়ামির পক্ষে বিপজ্জনক, তাই নানা সময়ে বিভিন্ন বইয়ের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল। এই পরিপ্রেক্ষিতেই 1501 খ্রিস্টাব্দে পোপ ষষ্ঠ আলেকজান্ডার বলছেন সেই সকল বইয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা উচিত যেগুলি antagonistic to the Catholic faith or which are like to cause trouble to believers, যা বিশ্বাসীদের কষ্ট দেয় বা যা ক্যাথলিক ধারণার বিরুদ্ধে কথা বলে, সেই সমস্ত বই নিষেধ করা উচিত। কেন তিনি আতঙ্কিত হচ্ছেন? তার মানে এই বইগুলো যেগুলো প্রকাশিত হচ্ছিল সেগুলো ক্যাথলিক ধর্মের পক্ষে একটা থ্রেট বলে তিনি মনে করছেন। তার মানে বইয়ের যে কতটা প্রভাব ছিল সেটা আমরা সুস্পষ্টভাবে অনুমান করতে পারছি। এবং লুথারীয় মতবাদকে প্রতিহত করার জন্য রোমান চার্চ 1550 খ্রিস্টাব্দে নিষিদ্ধ পুস্তকের তালিকা প্রকাশ করছে যে এই বইগুলো পাঠ করা, বিক্রয় করা, ছাপা যাবে না। খুব স্বাভাবিক প্রতিক্রিয়া এগুলো ঘটবে এবং সাধারণ মানুষের নাগালে মুদ্রিত বাইবেল ততদিনে চলে এসছে। তাই যাজকের কথায় আর নয়, বাইবেলে প্রকৃত কি লেখা রয়েছে সেটাই মানুষ বোঝার চেষ্টা করছে। এইভাবে মানুষের মধ্যে একটা সচেতনতা আসছে, যেটা কিন্তু তাকে ধর্মের নাম করে এতদিন যে বুজরুকি চলত সেটা বুঝতে সাহায্য করছে। অন্যদিকে রাজশক্তিও মুদ্রণ বিপ্লবের ফলে কোনো না কোনো ক্ষেত্রে লাভবান হচ্ছে। যেমন আমরা টমাস ক্রমওয়েলকে দেখতে পাই। তিনি অষ্টম হেনরির সময়ে, অষ্টম হেনরির সপক্ষে রিফরমেশন পার্লামেন্ট থেকে শুরু করে সর্বত্র যে সমস্ত বক্তব্য রাখছেন তা তার অসংখ্য লেখালেখির মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে বা প্রচারিত হচ্ছে। সুতরাং বলা যেতে পারে মুদ্রণ বিপ্লবের ফলে মত প্রকাশের স্বাধীনতাকে কেন্দ্র করে শুরু হচ্ছে দ্বন্দ্ব।
আমার যেটা সঠিক মনে হয় আমি সেটা লিখতে পারি, আমি সেটা বিক্রি করতে পারি, যার ফলে একটা মত প্রকাশ এবং তার স্বাধীনতা, যার ফলে একটা বিতর্ক দ্বন্দ্ব শুরু হচ্ছে, যা জ্ঞান অর্জন ও চেতনার স্বাধীনতার ধারণাকে দানা বাঁধতে সাহায্য করছে। কারণ এতদিন তো কোনো চেতনার স্বাধীনতা ছিল না। ধর্মীয় বাতাবরণের মধ্যে চার্চ যেটা বোঝাতে চেয়েছিল আমাকে সেটা বুঝতে হয়েছিল, আমি সেটা বুঝতে বাধ্য হয়েছিলাম। কিন্তু এখন আমি জ্ঞান অর্জন করছি, যার ফলে আমার একটা স্বাধীন চেতনার জন্ম হচ্ছে, একটা চেতনার স্বাধীনতা আসছে, যা কিন্তু আস্তে আস্তে ক্রিস্টালাইজড হচ্ছে এবং তার ফলশ্রুতি হিসেবে নবজাগরণ, ধর্ম সংস্কারের মতো বিষয় আরো বেশি করে ছড়িয়ে পড়ছে, ধারণাগুলো ছড়িয়ে পড়ছে, রাষ্ট্র এবং রাজার ক্ষমতা নিয়ে বারবার আলোচনা হচ্ছে, সেই সংক্রান্ত ধারণাও কিন্তু বারবার আমাদের সামনে আসছে এবং ছড়িয়ে পড়ছে। আমরা প্রভাবিত হয়েছি, সাধারণ মানুষ প্রভাবিত হয়েছে এই ধরনের আলোচনাগুলোর মধ্য দিয়ে, এবং জনমতকে এইভাবেই কিন্তু প্রভাবিত করার চেষ্টা হয়েছিল। যে কোনো মত, একটা মত সে যেমন প্রভাবিত করার চেষ্টা করছে, আরেকটা মত সেও জনমতকে প্রভাবিত করার চেষ্টা করছে। জনগণ কিন্তু সে নিজেও শিক্ষা অর্জন করছে, তাই সে দুটো মতকেই পর্যালোচনা করছে, তার চেতনার স্বাধীনতা দিয়ে, তার অর্জিত জ্ঞান দিয়ে সে বিচার করে কোনটা সঠিক সেটা ভাবার শক্তি অর্জন করছে। এর ফলেই কিন্তু মত প্রকাশের স্বাধীনতা আসছে। এটা একটা বিরাট পরিবর্তন, যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা ফাইনালি কি দেখব? ইভান ক্যামেরন একটা বই সম্পাদনা করেছেন, যার নাম হচ্ছে আর্লি মডার্ন ইউরোপ অ্যান্ড অক্সফোর্ড হিস্ট্রি। বলা বাহুল্য এটা অক্সফোর্ড থেকে বেরিয়েছে, এটা একটা এসে কালেকশন। সেখানে মন্তব্য করা হয়েছে, যেটা দিয়ে আমরা আজকের আলোচনা কনক্লুড করব, দ্য কালচারাল চেঞ্জ ব্রট অ্যাবাউট বাই দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্য প্রিন্টেড ওয়ার্ক মাস্ট নট বি ওভার সিম্পলিফাইড। অর্থাৎ এই যে অ্যাভেলেবিলিটি অফ প্রিন্টেড ওয়ার্ক, মুদ্রিত গ্রন্থের যে প্রকাশ এবং তার যে সহজলভ্যতা, তার যে প্রভাব, কালচারাল চেঞ্জ, সাংস্কৃতিক পরিবর্তন, যেটা কিনা এই মুদ্রিত গ্রন্থের অ্যাভেলেবিলিটির ফলে এসেছিল, সেটাকে মোটেই অতি সরলীকৃত করে দেখা উচিত নয়। অর্থাৎ যেটা বলতে চাওয়া হলো যে এই গ্রন্থ প্রকাশের মধ্যে দিয়ে একটা ব্যাপকতর সাংস্কৃতিক পরিবর্তন এসেছিল, যে পরিবর্তন ছিল মোটেই সরল নয়, যে পরিবর্তন ছিল গভীর তাৎপর্যপূর্ণ। এটাই প্রিন্টিং রেভলিউশনের ফলাফল। সুতরাং আমরা প্রিন্টিং কিভাবে এলো সেটা দেখলাম এবং তার যে প্রভাব সেটা দেখলাম। আজকেই আমাদের এই আলোচনাটা এখানেই শেষ হচ্ছে। এর পরে পরে আরো ভিডিও নিয়ে আমরা আসার চেষ্টা করব। ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে থাকো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তার সঙ্গে সঙ্গে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ফলো করতে পারো। আজকের আলোচনা এই পর্যন্ত।